দেওয়া হচ্ছে। যদি এমন হয় আমার ভিডিওটা প্রথম দেখছো তাহলে বলবো যে যেহেতু জ্যোতিষী তান্ত্রিক হিসেবে 17-18 বছরের ওপর এই লাইনে আছি, তো আমার পুরনো ভিডিওগুলো দেখবে। সেখানে রুদ্রাক্ষের মালা রয়েছে, শাড়ি রয়েছে, শাঁখা সিঁদুর রয়েছে, টিকা রয়েছে। তো একটা সময় আমার মনে হলো যে এগুলো শো যেরকম চলে এসছে, জ্যোতিষী মানেই এগুলো পড়বে, এটা বোধহয় না করলেও চলে। শুধুমাত্র কাজের সময়ই আমি এটা ইউজ করতে পারি, আদারওয়াইজ নট। তা সত্ত্বেও আমি মাঝে মধ্যে এই যে ওং বা স্বস্তিক চিহ্ন এগুলো তো আমার লাগেই। তো এই জন্য মানে আমি ভেবে তখন দেখলাম যে উকিল তো সবসময় কোটটাই পরে যাচ্ছে না, আর ডাক্তাররাও স্টেথোস্কোপ নিয়ে অ্যাপ্রন পরে সব জায়গায় যান না। তো আমাদেরও এটা বোধহয় দরকার নেই। তবে পুজোর সিস্টেম, নিয়মাবিধি মেনে চলার জন্য কিছু রং আমাদের দরকার পড়ে। আর আমি তো নিজে কালারটা খুব মেনটেন করি, তো এটা দরকার পড়ে আমাদের লাইনে। জ্যোতিষতন্ত্র, আধ্যাত্মিকতাবাদ এগুলো এক একটা সাবজেক্ট, বহু ভিডিওতে বলেছি। তো আজকের জায়গাটা হচ্ছে যে যখন আমরা বুড়ো হই বা বয়স হয়ে যায়, তো আমাদের এখন আমার পরিচিতদের মধ্যেও দেখছি, আমার কাস্টমারদের মধ্যে, আমার ব্যক্তিগত লাইফেও দেখেছি, মানুষ যত বয়স হতে থাকে, সে মা হোক বাবা হোক যে কোনো মানুষ হোক, তখন তাদের মনে হতে থাকে যে তারা যে পায়খানা বাথরুম করে ফেলছে বা চলাফেরা করতে পারছে না, একটা নির্ভরশীলতা মানে নির্ভর করে চলার মেন্টালিটি তাদের মধ্যে চলে আসছে। তো বা কেউ হাঁটতে পারছে না, তাদের এই প্রবলেম ওই প্রবলেম। সবচেয়ে বড় কথা হলো তাদের মানসিকতাটা হচ্ছে তাদের ম্যাক্সিমামেরই বক্তব্য হচ্ছে আমি আমার ছেলের জন্য এত করলাম বা মেয়ের জন্য এত করলাম, তারা কেউ আমায় দেখছে না, তারা বাইরে সেটেল, হ্যাঁ, বা আসছে না, দেখছে না। তো এইখানে আমার কোয়েশ্চেনটা যে ধরো তোমার ছেলে বা মেয়েকে তুমি তৈরি করছো, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, ভালো জায়গায় পড়াচ্ছ, বাবু করে মুখের সামনে খাবার তুলে দিচ্ছ, তুমি মা হও চাই বাবা হও, তোমরাই তো করছো সন্তানকে। এবং না একটা উচ্চ শিক্ষা নিতে হবে, বিদেশে পাঠাচ্ছ, টাকা পয়সাও দিচ্ছ, নর্মাল ম্যাটারগুলো নিয়ে আমি আজকে কথা বলছি। তো সেখানে তারা বিদেশে গেল, পাশ করলো, সেখানেও চাকরি, এবার তারা ভেরি নর্মাল, তারা ওখানেই সেটেল হবে। এইবার তুমি বসে রইলে, না ওরা তো চাকরি করছে, কেউ আসছে না, আমাদের কেউ দেখছে না, টাকা পাঠিয়ে খালাস। তাহলে প্রশ্নটা এখানে যে তুমি যে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, তাকে ছোট থেকে বড় করলে, মুখের সামনে খাবার তুলে দিলে, সব কিছুতে বাবু করে এগিয়ে গেলে, না এটা করতে হবে না, সে পড়াশোনা করছে মানে তাকে তোমরা বোঝালে যে সে তোমাদের উদ্ধার করছে। তো এই যে প্যাম্পার প্রশ্রয় করে দিয়ে তাদের যে এই পর্যন্ত তোলা, তা তুমি কি চেয়েছিলে তোমরা? যে বয়স হলে, আমি কিন্তু তুমি করে বলছি মানে সহজভাবে বলার জন্য, এখানে বারবার আপনি বলে একটু ছেদ হয়ে যায়। এটা এমন নয় যে আমি কারোকে ছোট করতে চাইছি, এটা সহজভাবে ইউ মানে তুমি আপনি দুটোই বোঝায়। তাহলে তোমরা কি চাইছিলে? যে সে শিক্ষা ডিগ্রি নিয়ে এই দেশে চলে আসবে, ব্যাক করবে, এবং তোমার যখন বয়স হবে তোমায় হাতে ধরে সব জায়গায় নিয়ে যাবে, ইভেন তোমার কাছে বসে থাকবে সব সময়, দরকার হলে পায়খানা বাথরুমও পরিষ্কার করবে, আয়া রাখবে, সারাক্ষণ তোমার কাছে বসে থাকবে তোমার বয়স হচ্ছে বলে। এরমই চেয়েছিলে কি? অর্থাৎ তোমার যতটুকু ভালোবাসা তুমি শো করেছো পুরোটাই স্বার্থ সমন্বিত ছিল। যদি তা না হয়, যদি সন্তানকে ভালোই বেসে থাকো, তার মানে তো এটা না। অনেক মা বাবারা এরকম বলে যে আমি তো বহু কাস্টমার ফেস করেছি, এখনো করছি, আমার তরফ থেকে যতটা বোঝানোর হয় আমি ততটা বোঝাতে থাকি ফ্রি কনসালটেন্সিতে। মানে তোমরা তাদের কিছুই করতে দাওনি, ঘরে কোনো কাজে ইনভলভ করোনি,
বাবা বাছা করে তাদের বুঝিয়েছো যে তারা স্পেশাল, তারা পড়াশুনো করছে মানে তোমাদের সাথে কথা বলবে না, বা তোমরা নিজেরাও নিজেদের কাজের জন্য তাদের সময় দাওনি। তাহলে যখন তোমার বয়স বাড়ছে তখন এটা কেন এক্সপেক্ট করছো যে সে তার নিজের লাইফ, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার নিজের দুনিয়াটা ছেড়ে সারাক্ষণ তোমাকে নিয়েই পড়ে থাকবে? অনেকেই বলে, আমি একটা ভিডিও করেছিলাম যে সলিটিউড মানে এক নির্জনতা বা একাকিত্ব পছন্দ করা আর একা হয়ে যাওয়া দুটো কিন্তু আলাদা। আমি সলিটিউড পছন্দ করে এসেছি চিরকাল। হই হুল্লোড় হট্টগোল ভালোবাসাবাসির নামে ওই নাটকগুলো আমার কোনো কালেই পছন্দ ছিল না। আমার কেন জানি মনে হতো এরা নাটক করছে। যে কোনো অনুষ্ঠান বলো, জন্মদিন এটসেট্রা বলো, আমি তো আমার জন্মদিন মাকে বলেওছিলাম যে কোনো দিন পালন করবে না, তাও মা করতেন। তো কেন জানি মনে হতো সব মুখোশ, মেকি। কোনো আত্মীয়, কোনো কাছের কেউ এসে গালটা ধরে এমনভাবে টিপে দিত আমার লাগছে, অর্থাৎ সেও বুঝতে পারছে যে আমার লাগছে, সে এমনভাবে টিপছে। যেহেতু একটু গাবলু গুবলু ছিলাম, তাহলে সে আমার মিত্র বা আত্মীয় হতে পারে না। সন্তান কি করবে, ও কি করছে, কেন পাশ করলো, কি আরো ভালো রেজাল্ট কেন করলো না, ভবিষ্যতে কি হবে, সবকিছু নিয়ে মাথা ব্যথা এবং হতাশ করে দেওয়ার একটা চেষ্টা। তুমি যে লাইনে পড়তে যাও সেই লাইনে একটা সমালোচনা। আমাদের বংশ তো কেউ এটা করেনি, এইসব দামি মতামত দেওয়া। তো এখান থেকে এমনিতেও আমার জন্মছক অনুযায়ী আমি একাকিত্বটা পছন্দ করি, নির্জনতা পছন্দ করি। আমার জায়গায় এসে, আমার বাউন্ডারিতে এসে কেউ হই হট্টগোল করবে, এটা আমি একেবারেই পছন্দ করি না। আমার বাসস্থান খুবই শান্ত। অশান্ত কেউ করতে চাইলে আমি তুলোধনা করে ছিবড়ে বার করে দিই। এবং তারা যদি অশান্ত করতে চাইছে এরকম পাবলিক যদি আমার খুব কাছের লোক হয়, আত্মীয়দের মতো হয়, আমি তাদের ত্যাগ করেছি। যখনই আমি ত্যাগ করব, এটা ভেরি নর্মাল, তারা কিন্তু আমার কাছ থেকে যে উপকারগুলো পেয়েছে সেটা কখনো বলবে না। তারা ফুলিয়ে ফাঁপিয়ে এমন বলবে যে তারা আমার দ্বারা অত্যাচারিত হয়েছে। এটাই মানুষের সাইকোলজি, তাদের চোখে মুখে এগুলোই প্রকাশ পাবে। এটা আমার জন্যও সত্যি, তোমার জন্যও সত্যি। এবার আমি যদি ছেলে মেয়ে নিতাম নিজের, আমি সেক্ষেত্রেও আমি কারো হয় না আর কেউ নেয় না, আমি নিয়ে নিই। এটা মানুষ বুঝে উঠতে পারে না, কারণ শিক্ষা, আমি যে বলি মানুষের সাথে মিশি কম। যেখানে দেখি এডুকেশন আছে, লিটারেসি আছে, সভ্যতা ভব্যতা আছে, সেখানে আমি গায়ে মিশি। যেখানে দেখি যে কিছু মহিলা বা পুরুষ নিজেদের ওই ব্রেনলেস ক্রিয়েটিভ কথাবার্তা নিয়ে এটা ধারণারই বাইরে যে কেউ নির্জনতা ভালোবাসে, সেটাকে আমরা কখনোই বলতে পারি না উনি তো একা থাকে, ওনার কেউ নেই না। এটা আক্ষেপের বিষয় নয়। তোমাদের সংসার একসাথে 4-5 জন মিলে একটা ফ্যামিলি চলছে, সেখানে আমার সব কিছু 24 ঘন্টার চাহিদা বা আমার ফ্যামিলি আমি সব কিছু হ্যান্ডেল করি, ছোটোখাটো ম্যাটার থেকে আপস অ্যান্ড ডাউন সব কিছু। তার মানে তোমাদের চাইতে আমার ক্ষমতাটা একটু হলেও বেশি। এবং আমি এই জায়গাটা শান্ত, নিজস্বতা জায়গা, নিজের রাজত্ব আমি পছন্দ করি। তার মানে তোমাদের থেকে আমার ক্ষমতাটা বেশি। আত্মীয়তার নামে কেউ নকশা মারতে এলে আমি ত্যাগ করেছি। আমি ভাবিনি কোনোদিন, বা আজও ভাবি না যে আমার এই 55 বছর ক্রস করে যাওয়ার পরও আরও অথর্ব হলে কী করব। আমি সবসময় নিজেকে ফিট রাখতে চেষ্টা করি। এখনো পর্যন্ত নিজেই চলে ফিরে বেড়াই। ছেলে মেয়ে হলে আমি তাদের কখনোই বলতাম না। 18 বছর হলে আমি পরিষ্কার বুঝিয়ে দিতাম, এবার থেকে নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করার চেষ্টা করো। আমার এখানে খাওয়া পড়া ওইটুকুই পাবে, ভাগ্যটা তোমার নিজেকেই তৈরি করতে হবে এবং আমি শুধু সাপোর্ট দেবো। আমার কাছে কোনো দাবি দাওয়া করতে আসবে না। আর বিয়ে থা যদি করতে হয়, নিজের ঘর আলাদা বসিয়ে নাও। সে ভাড়া বাড়ি থাকবে না, ঘর বাড়ি করবে না, ফ্ল্যাট কিনবে, কতটা যোগ্যতা তুমি অ্যাচিভ করবে নিজে বুঝে নাও।
আমি মা হলে এরকমই মা হতাম, যেটা সমাজ সহজভাবে নিত না। তাই আমি সবসময় বলি আমি আনসোশ্যাল, অ্যান্টি সোশ্যাল নেই। বুড়ো হলেও বয়স বাড়লেও আমি কখনোই বলতাম না যে আমি তোমাদের জন্য এত করেছি, হাতে করে খাইয়েছি, এই করেছি সেই করেছি, আমার বয়স হচ্ছে তোমরা কেন আসছো না। না, আমি আজও কারোকে ডাকি না। টাকা দিই, টাকার বিনিময়ে লোকে কাজ করে। ওষুধও চলে আসে, ওষুধের দোকান, সে যে ছেলেটি ভালো তার ছেলেদের পাঠিয়ে দেয়, যে কোনো প্রয়োজন। আমি আমার দুনিয়াতে বেঁচে আছি এবং আমি ভালো আছি না খারাপ আছি তুমি যদি তোমার মধ্যে যদি বুদ্ধি থাকে তুমি দেখে বুঝতেই পারবে। একটা মানুষ যখন মানসিক অশান্তিতে থাকে বা কষ্ট পায় তার চেহারা মুখ চোখ কথা বলে, আর একটা মানুষ যদি মানসিক শান্তিতে নিজের জায়গায় ভালো থাকে তার চেহারা চোখ মুখ কথা বলে। এগুলো কখনো চাপা যায় না। অত্যধিক চিন্তা মানুষের মধ্যে রোগের সৃষ্টি করতে থাকে। তো এই যে যখন বুড়ো হচ্ছি তখন এই যে মানসিকতা যে ও কেন দেখবে না, ও কেন দেখবে না, কেন এই মানসিকতাটা থাকবে না যে আমি যতদিন বেঁচে থাকবো সুস্থভাবে বেঁচে থাকবো। এবং তার জন্য সংসার ধর্ম করতে গিয়ে আমি আমার স্বামীর সাথে যে 5-6 বছর সংসার করেছি, বিয়ের আগেও জানতাম ওনার আয়ু বেশি না। তো উনি যদি 5-6 বছর, উনি নিজেও ভালো জ্যোতিষী ছিলেন, তো আমরা জানতাম যে আমার হাজবেন্ড বলতেন কোনো সময় কেউ জিজ্ঞেস করলে বলবে যে আমাদের বাচ্চা আমেরিকাতে বড় হচ্ছে। আমি সেই কথাও বলিনি, আমি পরিষ্কার বলেছি আমি চাইনি। তো সম্বন্ধ করে বিয়ে, পেপার দেখে বিয়ে, সেখানে যদি দেখি বিয়ের আগে রেজিস্ট্রির 7 দিন আগে বাবা গিয়ে রেজিস্ট্রিতে সই করেছিলেন, আমার জ্যাঠুতো দাদাও ছিল। তো বিয়ের 7 দিন আগে যদি হাত সব দেখে বুঝতে পারি ওনার আয়ু বেশি না, তার আমার কি উচিত ছিল যে তাকে ছেড়ে আবার অন্য আরেকজনের সাথে বিয়ে করব? না, ওরকম নিচু মানসিকতা আমার কখনোই ছিল না। তো আমি ওটাই অ্যাকসেপ্ট করেছি। হয়তো কোনো কারণে তার ওইটুকু আয়ু ছিল, যাতে ওনার শেষ সময়টা, ওনার যেহেতু কেউ ছিল না, শেষ সময়টা উনি সেবাটুকু অন্তত করতে পারেন। তো আমি ওই দায়িত্বকে অ্যাকসেপ্ট করি। তো ওনার থেকে 5 বছরে আমি 50 বছরের যে মানসিক শান্তি গাইডেন্স পেয়েছিলাম সেটা আজও আমার অ্যাসেট, আমার সম্পর্ক। আজও আমি তার জায়গায় অন্য কারোকে ভাবতে পারি না। তো এই যে মনের জোর বা নিজেকে সুস্থ রাখার যে চেষ্টা, তার জন্য ডাক্তার আছে। তোকে বড় করার জন্য আমি এই ওষুধের পেছনেও খরচা করিনি, আমার ড্রেসের পেছনে খরচা করিনি, আমার এটার পেছনে খরচা করিনি, ওটার পেছনে খরচা করিনি। কে না করেছিল খরচা করতে? সময়ে বয়সের সাথে সাথে শরীরে অনেক ভিটামিন এটসেট্রা এগুলো ঘাটতি পড়ে, তার জন্য তো ডাক্তাররা আছে। তার জন্য তো আমাকে চেক আপ করাতে যেতে হবে, তার জন্য আমাকে ডাক্তারের নিয়ম অনুযায়ী আমাকে ওষুধ খেতে হবে। আমি জ্যোতিষীতান্ত্রিক হলেও ডাক্তারে মানে শরীরের মধ্যের যে অর্গানটা, আমরা স্পিরিচুয়ালিজমের লোক, আধ্যাত্মিকতাবাদ হলো শরীর এবং মনের বাইরে যে সাবজেক্টটা। জ্যোতিষটা হলো গ্রহ নক্ষত্রের পজিশন এবং তাদের ক্যালকুলেশন এবং রেজাল্ট। তন্ত্রটা হলো একটা সিস্টেম মানুষের মানসিকতাকে সাপোর্ট দেওয়া এবং তাকে হাত ধরে গাইড করে এগিয়ে নিয়ে যাওয়া। তো এর মধ্যে কোথাও শরীরের অর্গানের মধ্যে কোথায় কি ফল্ট হতে পারে, কি ঘাটতি হতে পারে সেটা থাকবে, সেটা হয় না, তাই না? তো কোথাওই এগুলো নেই। তাহলে এগুলো কার ডিপার্টমেন্ট? এগুলো ডাক্তারের ডিপার্টমেন্ট। কেউ যখন বলে আমার না এই রোগ হয়েছে, আপনি টোটকা বলুন, আমি এক কথাই বলি ডাক্তার, ভালো ডাক্তার সিলেক্ট করুন। না থাকলে বলুন, আমি যেসব ডাক্তারের সাথে অ্যাটাচ করি, সে দাঁতের ডাক্তার হোক, চাই এমনি ডাক্তার হোক, যে কোনো ডাক্তার, যাদের আমি পছন্দ করি, তাদের ব্যবহার, তাদের ডায়াগনোসিসে আমি তাদের কাছে পাঠিয়ে দেবো। ভালো ডাক্তার সিলেক্ট করুন। ডাক্তাররা মোরালের সবাই নলেজ রাখেন যে কোথায় কি আছে। তো শরীরের মধ্যের কোনো ব্যাপার যখন হচ্ছে তখন ডাক্তারের কনসাল্টে থাকতে হবে।
তাহলে সুস্থ থাকা যায়। এই 55 বছরে আমার শরীরটা যে ঠিকঠাক আছে, অনেক প্রবলেম থাকা মানে কুচকাচ প্রবলেম হয়, কেটে ছুঁড়ে যায়, এই হয় ওই হয়। তো আমি যে ডাক্তারদের ফলো করি, তারা তো আমার বডিটাকে ঠিকঠাক ওষুধ দিয়ে ঠিক রেখেছেন। এখানে ক্রেডিটটা তো আমার জ্যোতিষতন্ত্র বা স্পিরিচুয়ালিজম নয়। এই শরীরের ভেতরের অর্গানগুলো যদি ঠিক রাখার ব্যবস্থা করা যায়, সেটা করতে পারে কে? ডাক্তার। আমাকে পরিবেশের মধ্যে কেউ অসভ্যতা করলো, কেউ পেছনে লাগলো, বা আমার মানসিক যন্ত্রণা সৃষ্টি করলো, বা বদনাম দিল, বা অ্যাটাক করতে আসে, সেক্ষেত্রে সেই ডিপার্টমেন্ট কার? অ্যাডভোকেট এবং পুলিশের, আইনের। তো তাদের সাথেও যোগাযোগ রাখি, তাদের ডিপার্টমেন্ট যেটা, তারা ওইভাবে আমাকে সাপোর্ট করে। ওগুলো জ্যোতিষতন্ত্র দিয়ে হবে না। যেটা যে ডিপার্টমেন্ট, আমাদের উচিত সেই ডিপার্টমেন্টের কাছে থাকা। তাহলে কিন্তু নিজের একটা দুনিয়া তৈরি হয়। নিজের দুনিয়া কীরকম? যারা মনে করে আমি অনেককে নিয়ে থাকবো, বা একটা বন্ধু দরকার, একটা মনের কথা শেয়ার করা দরকার, আমি আবার এটা ফিল করি না। আমারটা আমারই থাক। যারা কাজ করছে, বা ডাক্তার, উকিল, পুলিশ, যাদের সাথে একটু পরিচয় আছে, তাদের সাথে 2-4টে কথা বললাম, গল্প করলাম, ব্যাস ওখানেই যথেষ্ট। অন্যান্য সময়টা আমার নিজস্ব দুনিয়া, ছক, গ্রহ নক্ষত্রের পজিশন, নিত্য নতুন কিছু জানা, তোমাদের জন্য ভিডিও করা, এছাড়াও নিজস্ব সিস্টেম, জব, এটসেট্রা সব কিছু আমাকে ফলো করতে হয়। তো এই যে ম্যাটারগুলো, আমার একটা নিজের দুনিয়া তো থাকতে হবে, যেটা ছোট থেকে আমি মনে করতাম। ছোটবেলায় ধরো নিজের মতো গান করা, কি ড্রাম বাজানো, কি বাড়িঘর ছোট ছোট তৈরি করা, কি আঁকা বা সেলাই করা, আমি আমার দুনিয়া নিয়ে মেতে থাকতাম। তাতে আমার প্রতিবেশীদের অনেকের সমস্যা হতো, কী করে আপনার মেয়ে ঘরের মধ্যে বসে? খারাপ হয়ে যাচ্ছে। তো যেরকম মানুষ, তার দেখার দৃষ্টিভঙ্গিটাও সেরকম। যখন দেখবে কোনো মানুষ তোমার চারপাশে ঘুরঘুর করছে, যাদের মন ছোট, দৃষ্টিভঙ্গি ছোট, এবং যারা খুব পেসিমিস্ট, নিরাশাবাদী, তাদের ত্যাগ করতে হবে। কারণ তোমার ঠ্যাং ধরেও হিড়ির করে টেনে নামিয়ে নিয়ে যাবে। কেউ কেউ বলে আমি একা থাকতে পারি না, সেটা তার নিজস্ব কোনো দুনিয়া হয়তো নেই। সে হয়তো ভাবছে যে ছেলে মেয়ে মানুষ করেছি, তাদের নিয়েই দুনিয়াটা ছিল, তার নিজস্ব কোনো দুনিয়াই ছিল না। ওই ডালের বড়ি বানানো, এই বানানো, ওই বানানো, এই করেই সময়টা কাটিয়ে দিয়েছে। আজকে এখনকার দিনে দাঁড়িয়ে সবাই কিন্তু এই কথা বলে না, মহিলারা স্পেশালি। কেউ যদি নিজের একটা সেলাই ফোড়াইয়ের একটা দুনিয়া করে নেয়, 4-5টা ছেলে মেয়েকে কাজ দিল, বা সেগুলো নিয়ে বিক্রি করা, বা কোনো খাবারের দোকান, মানে যে কোনো একটা নিজস্ব দুনিয়া, সেই দুনিয়াটাতে অ্যাক্টিভ থাকতে হবে। এইবার যদি চাও যে না, তুমি বিয়ে থা করলে, বাচ্চা নিলে, তাদের মানুষ করলে, সেটাও একটা পার্ট, লাইফের একটা পার্ট। বিয়ে করাটা, আমি তো একসময় ভেবেছিলাম বিয়ে করবো না, একাই থাকবো। সমাজের যা চাপ, যা নোংরা কথা, তাতে বিয়ে করতে বাধ্য হলাম, সেও পেপার দেখে। তাতে আমার খারাপ কিছু পাইনি। আমার হাজব্যান্ড খুব সুন্দর দেখতে ছিলেন, সুন্দর হাসি, সুন্দর গান, মানে ভগবান যেন সব সুন্দর দিকেই দেখে বানিয়েছিলেন। আমি জানি না কী করে আমার ভাগ্যে উনি এসে গেলেন। তো আয়ুটা অল্প ছিল, তার কাজ শেষ, উনি চলে গেছেন। হয়তো আমার যেটুকু সাপোর্ট দরকার ছিল ওইটুকুই, যেহেতু আমি বিয়ে করবো না ভেবেছিলাম, একাই থাকবো, ওনার অস্তিত্বটা আমার লাইফে বুঝিয়ে দিয়ে গেল যে ভালোবাসাটুকুও আছে, এইটুকুও দরকার আছে। তো ওনার গাইডেন্স আজও আমি নিয়ে চলি। তো এইটুকু বাইরে যখন আমরা চলছি, তো এইটুকু হলো আমার দুনিয়া। আমি সংসারও করেছি, চুটিয়ে সংসার, আমার স্বামীকে নিয়ে চুটিয়ে, মানে যেটুকু তার সাথে থাকা, গল্প, রান্নাবাড়ি, ঘর গোছানো, ঘর মোছা, একসাথে দুজনে মিলে ঘর মোছা, দুজনে মিলিয়ে ধোয়া কাচা, উনি শাক সবজি কেটে দিচ্ছেন, আমি রান্না করছি, মানে এই যে ওনাকে কোনো সময় বলতে হয়নি আমার, হয়তো ক্লান্ত চোখ খুলে দেখি উনি সবজি টবজি কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছেন। তো
তো কপালে আমরা যতটুকু আয়ু নিয়ে আসি তার বাইরে আমরা বাঁচতে পারি না। এই যে এক্সারসাইজ করা, অনেকে জগিং করছে, তার হাউ হাউ করে দৌড়চ্ছে, সত্যি কি তারা সবাই ভালো আছে? ধরো আমার আয়ু ধরলাম, যদিও আমি 55 বছর এখন, ধরলাম আমার আয়ু 100 বছরই ধরে নিই, 100 বছর। এবার 100 বছরে ধরো আমি 10 লক্ষ বার শ্বাস প্রশ্বাস নেব বেঁচে থাকতে গেলে। তো 10 লক্ষ বার যে শ্বাস প্রশ্বাস নেব, এটা নর্মাল ওয়েতে, মানে আমার ডেস্টিনিতে রয়েছে 10 লক্ষ বার আমি শ্বাস প্রশ্বাস নেব। তো আমি যখন দৌড়বো তখন তো তাড়াহুড়ো করে শ্বাস নেব, তাহলে 10 লক্ষ বারটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হাইটও যদি কমে যায়। তো ওই জন্য আমি এক্সারসাইজের মধ্যেই যাই না। অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টও ফিল করি না, এমনিতেই প্রচুর কাজ থাকে। তো এই যে মানসিকতা, একা হয়ে অনেকে মিলে একা করে দিল, অথচ সেই মানুষটা অনেককে পছন্দ করে, সেটা সত্যিই দুঃখের। কিন্তু এমন যদি হয়, নিজেকে জিজ্ঞেস করো, তুমি তোমার দুনিয়া নিয়ে একা থাকতে ভালোবাসো? করে ফেলো। কে এসে তোমার জন্য করবে না করবে হাপিত্তেশ করে নিজের মনটাকে যন্ত্রণায় ভরিয়ে দেওয়া তো কোনো মানেই হয় না। কম বয়স থেকে নিজের একটা দুনিয়া যাদের থাকে, তারা কোনোদিন একাকিত্বে ভোগে না, বরং অন্যান্যরা, সেই সমাজ, সকল সমাজের লোকেরা হাঁ করে তাকিয়ে ভাবে, বাবা কি স্ট্যামিনা, একা চলছে, কারোরই ডাকে না, কিছুর মধ্যেই ডাকে না, আসেও না, বাবা কি ঘ্যান দেখায়। তারা এগুলো ভাববে, আর ভাবতে দাও। যদি বুড়ো হই, ফ্রি, বিন্দাস, তুমি সন্তান হও, আত্মীয় হও, আসো না আসো, কিচ্ছু যায় আসে না। আমি বিন্দাস চলবো টিল মাই লাস্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত, মানো বা না মানো। God bless and take care.